তো কি বললাম? আয়োডিন। আয়োডিন কোথায় থাকে? আয়োডিনের সোর্স হচ্ছে তোমার সমুদ্র জাতীয় খাবার, ঠিক আছে, সামুদ্রিক খাবার যেগুলো আমরা বলি, সামুদ্রিক মাছ বলতে পারো, লবণ বলতে পারো, ঠিক আছে। তো এখন উত্তরাঞ্চল, যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল, তো তোমার ওখানে তো আর বঙ্গোপসাগর নাই, তাই না? ওই সাইড তো একদম আলাদা। ওই জন্য ওই অঞ্চলের মাটিতে কি হয়, আয়োডিন কম থাকে। তো ওইখানে যেই তোমার আহ, খাবারগুলো উৎপাদন হয় বা যা কিছু উৎপাদিত হয়, এটাতে আয়োডিন কম। এই জন্য ওনাদের কি হইতো, উত্তরাঞ্চলে বেশি গলগণ্ড রোগ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াটার। পানির কাজ কি? পানির কাজ হচ্ছে বডি ফর্ম করা। আমরা জানি বডিতে কত পার্সেন্ট ওয়াটার, 70% ওয়াটার থাকে। তারপর শরীরের যে কোনো ফাংশনের জন্য হচ্ছে ওয়াটার প্রয়োজন। এবং এলিমিনেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস, বর্জ্য পদার্থ আমরা বের করি কিভাবে? ইউরিনের মাধ্যমে। কিভাবে? ম্যাক্স ইউরিনেরও পানি পরিমাণ বেশি। এটাই লিখছে দেখো, বডি ফর্মেশন হচ্ছে 52। আচ্ছা, তোমাদের বই 70% ডিরেক্ট লেখা নেই, লিখছে 50 থেকে 65, তো তোমরা এটাই লিখো, 50 থেকে 65%। তারপর হচ্ছে ইন্টারনাল ফাংশনের জন্য, যেমন হচ্ছে ব্লাড ট্রান্সপোর্ট, রক্তের মধ্যেও তোমার কি থাকে? পানি থাকে, কারণ রক্তের দুইটা পার্ট, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে প্লাজমা। এই প্লাজমাতে 90% পানি বা 92% পানি, মানে সবকিছুতেই পানি বেশি থাকে, মনে রাখবা। তারপর হচ্ছে এলিমিনেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস, মানে কি? স্টুল, এই যে পায়খানা, তারপর ঘাম, তারপর হচ্ছে মূত্র, তিন ভাবে আমরা কি করি, শরীর থেকে জিনিসপাতি আমরা এক্সক্রিট করি, এগুলোকে বলে এক্সক্রিশন। এক্সক্রিট, বের করে দেওয়া, ঠিক আছে। রেচন বলি, রেচন। রেচন ইংলিশ হচ্ছে এক্সক্রিশন, বের করে দিলাম। ফাইবার বা রাফেজ নিয়ে এখন একটু বিস্তারিত লিখছে। তো রাফেজ বা ফাইবার আমরা কোন জাতীয় খাবারে পাই দেখো? সিরিয়ালস, যে কোনো শস্য জাতীয় খাবার, সিরিয়ালস মানে শস্য জাতীয় খাবার, শাকসবজি। তারপর স্কিন অফ ফ্রুটস, যে কোনো খাবারের কাভারিং এ, ধরো পেয়ারা খাইলা, পেয়ারা তো আর তুমি কাভারিং, যে সবুজ কাভারিং, এটা তো আর ছেঁচে খাও না, সবুজটা সহ খাও, তার মানে কি ওইখানে রাফেজ পাইতেছো, ঠিক আছে। তারপর এন্ডোস্পার্ম, ঠিক আছে। এন্ডোস্পার্ম হচ্ছে, লিখে রাখো 3N, এটা পড়বা পরে, অন্য একটা চ্যাপ্টারে পড়বা। তারপর হচ্ছে সিডস, রুটস, লিভস, স্টেম অফ প্ল্যান্টস, মানে প্ল্যান্টের যা আছে এই সবকিছুতেই রাফেজ থাকে, ঠিক আছে। তো এই রাফেজ কম্পোজিশনটা কি, রাফেজ কি দ্বারা গঠিত দেখো? সেলুলোজ এবং লিগনিন। আমরা সেলুলোজটা একটু আগে পড়ছিলাম, এক্সট্রাক্টটা পড়ো, লিগনিন। তাইলে রাফেজ ইজ কম্পোজড অফ সেলুলোজ প্লাস লিগনিন, ঠিক আছে। ওকে। সো ওরা কি করে? ওরা হচ্ছে আমাদের শরীর স্ট্রাকচার দেয়, ঠিক আছে। সেল ওয়ালের যে সেলুলোজ, লিগনিন, এগুলো কি করে? স্ট্রাকচার অফ দ্য বডিতে মেনটেন করে। সিমিলারলি প্ল্যান্টসেরও, প্ল্যান্টসের উদ্ভিদেরও এই সেলুলোজ লিগনিনের কারণে কি হয়, একটা স্ট্রাকচার দ্বারা করায়, একটা গাছের যে শেপ থাকে এটা মেনটেন হয় হচ্ছে এই সেলুলোজ এবং লিগনিনের কারণে, ঠিক আছে। দে মেক আপ দ্য স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্টস। দিস ইজ দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আমরা পড়ছিলাম না এগুলো? পলিস্যাকারাইড, সেলুলোজ, মনোস্যাকারাইড ছিল গ্লুকোজ, ডাইস্যাকারাইড ছিল হচ্ছে তোমার কি ছিল, ল্যাকটোজ ছিল, ঠিক আছে, বা সুক্রোজ ছিল। আর পলিস্যাকারাইডে ছিল সেলুলোজ। দেখো, দিস ইজ দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। হিউম্যান বিইং ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ, আমরা সেলুলোজ ডাইজেস্ট করতে পারি না, কিন্তু গরু, ছাগল, মহিষ ক্যান। তো রাফেজের কাজ কি? রাফেজের কাজ হচ্ছে সে পানি অ্যাবজর্ব করবে, পানি শুষে নিবে তোমার স্টুল থেকে, তারপর অ্যামাউন্ট অফ ফিসিস বাড়াই দিবে, ঠিক আছে। ফিসিসটা অ্যামাউন্ট বাড়াই দিবে এবং হেল্পস টু এলিমিনেট স্টুল। খুবই স্মুথলি হচ্ছে রোগীটা বা পেশেন্ট বা মানুষটা টয়লেট করতে পারবে, ঠিক আছে। তার কনস্টিপেশন হবে না। লাস্ট ক্লাসে একটা রোগ পড়ছিলা বা একটা সিমটম পড়ছিলা, কনস্টিপেশন। কনস্টিপেশনের প্রিভেনশন হচ্ছে তোমার, বা কিওর হচ্ছে রাফেজ বেশি খাওয়া, ঠিক আছে। ওকে। এখন হচ্ছে একটা আইডিয়াল ফুড পিরামিড আছে, খেয়াল করো। আইডিয়াল ফুড পিরামিড মানে কি? এই যে এখানে পিরামিড হয় এই শেপ, তার মানে নিচে যেই খাবারটা দিছো এই খাবারটা দেখো সবচেয়ে বেশি পরিমাণ লাগতেছে, আর উপরে যে খাবারটা এটা দেখো খুবই ছোট একটা ট্রায়াঙ্গেল, অল্প পরিমাণ। তাহলে এখন আমাকে বলো, তুমি কার্বোহাইড্রেট বেশি খাবা নাকি ফ্যাট বেশি খাবা? চর্বি বেশি খাওয়া কি ভালো? ভালো না। তার মানে আমার সবার উপরে দিতে হবে ফ্যাট, সবচেয়ে কম পরিমাণ, এই যে এত ছোট একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ফ্যাট। এরপর হচ্ছে তুমি ভিটামিন বা মিনারেল, এতটুক একটু বাড়াইলা। এরপরে বাড়াবা হচ্ছে প্রোটিন। এরপরে সবচেয়ে বেশি খাবা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে। তার মানে সবচেয়ে বেশি হচ্ছে কার্বোহাইড্রেট,
এরপরে হচ্ছে প্রোটিন, এরপরে হচ্ছে ভিটামিন মিনারেল, এরপর হচ্ছে ফ্যাট। এটা পরীক্ষায় আসবে ফ্লোচার্টটা, কোনটা থেকে কোনটা বেশি। ট্রু ফলসও আসতে পারে, দিয়ে দিবে হচ্ছে এরকম সি, ভিএম, পি, এফ। প্রোটিন 3 নম্বরে পাঠিয়ে দিবে অপশনে। এটা মনে রাখবা, কার্বোহাইড্রেট পরে প্রোটিন, এরপরে ভিটামিন মিনারেল, এরপর হচ্ছে ফ্যাট। ফ্যাট একদম কম খাইতে হবে আমাদের। এটাই হচ্ছে আইডিয়াল ফুড পিরামিড। ভাই বইতে তো কার্বোহাইড্রেটের পরে ভিটামিন দিচ্ছে। ও আচ্ছা, কার্বোহাইড্রেট পরে ডিরেক্ট ভিটামিন দিয়ে দিছে। এখানে ওরা কি লিখছিল দাঁড়াও। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ফিডস, মাছ মাংস হচ্ছে লেসার দেন দ্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ওকে সরি। তাহলে হচ্ছে 2 নম্বরে ভিটামিন এবং মিনারেল, ঠিক আছে, আর 3 নম্বরে হচ্ছে প্রোটিন। ওকে। তারপর হচ্ছে কি বলছে নেক্সটে, ক্যালোরিজেনিক ভ্যালু। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যালেন্স ডায়েট, এটা বুঝতেছো যে কি করতে হবে? সুষম খাদ্যর চার্ট বানাইতে হলে তোমার সব ধরনের খাবার উপাদান থাকতে হবে। তাহলে বলবা হচ্ছে এখানে 6 ধরনের খাবার থাকতে হবে। তারপর বলবা হচ্ছে অবশ্যই কি থাকতে হবে? ফ্রুটস এন্ড ভেজিটেবলস থাকতে হবে। তারপর বলবা ওয়াটার এবং মিনারেলস থাকতে হবে। মানে 6টা উপাদানকে তুমি 3টা পয়েন্টে ফার্স্ট ভাগ করে বলবা। ফার্স্টে বলবা হচ্ছে 6টা উপাদানই থাকতে হবে। তারপর বলবা হচ্ছে স্পেশাল মেনশন করে বলবা ফ্রুটস ভেজিটেবলস থাকতে হবে। তারপর 3 নম্বরে বলবা ওয়াটার এবং মিনারেলস থাকতে হবে। এই তিনটা হচ্ছে তুমি ফার্স্টে বলে ফেললা, ঠিক আছে। এরপরে এক্সট্রা করে বলবা হচ্ছে যাতে এই খাবারগুলো আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিতে পারে, এডিকুয়েট এনার্জি দিতে পারে। তারপর হচ্ছে বলতে পারবা এগুলা যাতে সহজে ডাইজেস্ট হয়, সেই সেই ধরনের খাবার খাইতে হবে। ডায়েট মাস্ট বি ইজিলি ডাইজেস্টিবল, এরকম করে বলবা। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যালেন্স ডায়েট। এই চার্ট একটা দেওয়া আছে, দেখো কিভাবে তুমি বানাবা তোমার একটা দিনের আইডিয়াল চার্ট, কিভাবে বানাবা। এটা আসে না নর্মালি, ঠিক আছে, এটা তোমাদের লেভেলে না, এগুলা উপরের ক্লাসে। তো এটা স্কিপ করতে পারো চাইলে, আর যদি তোমার কলেজে পড়ায় তাইলে পড়ো। বাট নর্মালি আসে না। নর্মালি বোর্ডেও তেমন, এসএসসি তেও তেমন আসে না এখান থেকে। ঠিক আছে, বাট যদি কলেজে পড়ায় তাইলে পড়ো। এখানে হচ্ছে বিভিন্ন খাবারের ক্যালোরি দেওয়া আছে, যে আমরা বলছিলাম আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার 2500 বা 2000। সো ওইখান থেকে হচ্ছে তোমার এই যে রাইস, সুইট, গ্রাম, এগুলো দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ, এর আগে হচ্ছে আমরা দুইটা ম্যাথ করবো আসো, এরপর আমরা ডিজিজ পড়বো। ম্যাথ কি? ম্যাথ হচ্ছে বিএমআর আর হচ্ছে বিএমআই। একটু আগাও, পৃষ্ঠা আগাও। আচ্ছা, এর আগে হচ্ছে এনার্জির ক্যালোরি ভ্যালুটা জেনে জেনে নাও। এই যে বলছিলাম ক্যালোরি, কার্বোহাইড্রেট থেকে হচ্ছে, মানে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে তুমি 4 ক্যালোরি পাবা, 1 গ্রাম প্রোটিন থেকে 4 ক্যালোরি পাবা, 1 গ্রাম ফ্যাট থেকে 9 ক্যালোরি পাবা। তাইলে এখন এই ম্যাথটা করো সবাই, খাতা কলম নাও। এখানে বলছো দেখো, তোমার কাছে 20 গ্রাম চিড়া আছে। তো 20 গ্রাম চিড়া, তো অ্যামাউন্ট কত? 20 গ্রাম। ওকে। তো 20 গ্রাম চিড়ার মধ্যে 15.4 গ্রাম থাকে কার্বোহাইড্রেট, 1.32 গ্রাম থাকে প্রোটিন, এবং 0.24 গ্রাম থাকে হচ্ছে ফ্যাট। হোয়াট ইজ দ্য ক্যালোরি অফ 1 কিলোগ্রাম অফ চিরা? তোমাকে 20 গ্রাম দেওয়া আছে, তোমার 1 কিলোগ্রাম বের করতে হবে। তো আমরা জানি কি, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি পাই বলো তো? 4 ক্যালোরি। 4 ক্যালোরি। ওকে, 4 ফুড ক্যালোরি লিখবা। ফুড ক্যালোরি, শুধু ক্যালোরি লিখবা না, ফুড ক্যালোরি। আবার ফুড ক্যালোরি যেই কথা, কিলো ক্যালোরি একই কথা, তাই লিখবা 4 কিলো ক্যালোরি। ফুড ক্যালোরি শব্দটা যেই কথা, কিলো ক্যালোরি একই কথা। তোমার ইচ্ছা, তুমি ফুড ক্যালোরি লিখতে পারো অথবা কিলো ক্যালোরি লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, সুতরাং আমার কত গ্রাম কার্বোহাইড্রেট আছে? 15.4 গ্রাম। তাহলে 15.4 গ্রাম হবে হচ্ছে 4 × 15.4, 4 × 15 = 60, 4 × 4 = 16। তাহলে কত হবে? 61.6 কিলো ক্যালোরি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমার বলছে 1.32 গ্রাম প্রোটিন। তাহলে আবার লিখো, 1 গ্রাম অফ প্রোটিন থেকে আমরা কত কিলো ক্যালোরি পাই বলো তো তোমরা?
4 কিলো ক্যালোরি পাবা, তাই না? আচ্ছা, সুতরাং কত দেওয়া আছে? 1.32, লেখো 1.32 গ্রাম প্রোটিন থেকে পাবো হচ্ছে 4 × 1.32, তাহলে কত আসে? ক্যালকুলেটর মারো, কত আসে? একটু করে আমাকে জানাও ক্যালকুলেটরে কত আসে। 5.28 ফাইভ ফুট পয়েন্ট per। টু এইট ওকে, 5.28 কিলো ক্যালোরি। আবার লেখো 1 গ্রাম অফ ফ্যাট থেকে আসে হচ্ছে 9 কিলো ক্যালোরি, তাই না? একটু আগে ছকে দেখছো না, 9 কিলো ক্যালোরি। তাহলে কার্বোহাইড্রেট আর প্রোটিন হচ্ছে 4 করে, আর ফ্যাট হচ্ছে 9 করে। এটাই এটাই পার্থক্য, আর কিছুই না। কত গ্রাম দেওয়া আছে? 0.24। তো গুণ দাও, কত আসে বলো আমাকে। 2.16। 2.16। 2.16 কিলো ক্যালোরি বা ফুড ক্যালোরি। তাহলে এই তিনটা যোগ করো এখন, 61.6, 5.28, 2.16, কত আসে? 69.04 ক্যালোরি। 69.04 ফুড ক্যালোরি। আসবে, হ্যাঁ, 69.04 ফুড ক্যালোরি অথবা কিলো ক্যালোরি, যেটা তোমার মন চায় তুমি খাতায় লিখবা। ঠিক আছে, কিলো ক্যালোরি অথবা ফুড ক্যালোরি। আচ্ছা, তার মানে আমার 20 গ্রাম চিড়া থেকে কত কিলো ক্যালোরি পাচ্ছি আমরা? 69.04 কিলো ক্যালোরি পাচ্ছি। তাহলে আমার বের করতে হবে হচ্ছে 1 কেজি চিড়া। তাহলে 20 গ্রামে পাই হচ্ছে এত, একেতে কত, 1000-এ কত, বের করো তো কত আসে। যেটা বের করবা সেটা উপরে, তাহলে 1000 উপরে দিবা। আর ছিল কত, 20, কত আসে বলো। 3452 ক্যালোরি। 3452 কিলো ক্যালোরি। কিলো বলতে হবে, কিলো ক্যালোরি অথবা ফুড ক্যালোরি, ফুড বললে আর কিলো বলা লাগে না, ফুড ক্যালোরি। আর ফুড বাদ দিয়ে দিলে কিলো শব্দটা আসবে, কিলো ক্যালোরি। আচ্ছা, এই হচ্ছে আমার 1 কেজি চিড়ার ক্যালোরি চাইছে, হোয়াট ইজ দ্য ক্যালোরি। তো ক্যালোরি যখন চাবে, তুমি দুইটা আনসার লিখবা। এক হচ্ছে ক্যালোরিতে একটা আনসার লিখবা, আরেকটা হচ্ছে ক্যালোরিতে কতটুক হিট তৈরি হবে। আমরা জানি কি আমাদের শরীর হিট তৈরি করবে না? হিট তৈরি করে তো আমরা কাজ তৈরি, হিট এনার্জি তৈরি করে। ওই হিটটা বের করবো, তো হিটের ফর্মুলাটা হচ্ছে, মনে রাখবা, 1 কিলো ক্যালোরি থেকে 4.2 জুল পাওয়া যায়। কতটুক? 4.2 জুল, তাই তো? আমরা জানি এনার্জির ইউনিট কি, জুল। তো হিট এনার্জির ইউনিট হচ্ছে জুল। তাহলে এখন এটাকে 4.2 দ্বারা গুণ দাও, তাহলে জুল পাবা। আসে কত দেখো তো। 14,490 কিলো জুল। 14,490 কিলো জুল। এই যে দেখো, ক্যালোরি ভ্যালু হচ্ছে 3452। এখানে কিন্তু অ্যান্সার শেষ। আমাকে চাইছি ক্যালোরি ভ্যালু, বাট সাথে এনার্জিটাও বলে দিতে হয়, যে কতটুকু তুমি হিট এনার্জি তৈরি করতে পারবে তোমার শরীর। যে 4.2 দ্বারা গুণ দিছে, 14,490 কিলো জুল, অ্যাপ্রক্সিমেট মানে প্রায়। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডাল্ট পার্সন ইউজুয়ালি হচ্ছে 2000 থেকে 2500 ফুড ক্যালোরি প্রয়োজন, বাট যদি ইনটেকটা বেশি হয়ে যায় সেটা হচ্ছে ফ্যাট আকারে স্টোর থাকে। আচ্ছা, তোমরা একটা নিজেরা করো, সবাই খাতা কলম নাও। সেম ম্যাথ, আমি জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, দেখো। 25 গ্রাম খিচুড়ির 15 গ্রাম কার্বোহাইড্রেট, 7 গ্রাম প্রোটিন, 3 গ্রাম ফ্যাট। এতে 1 কেজি যদি খিচুড়ি বানাও, সেটাতে কতটুকু তুমি হিট পাবা, বের করো জলদি। সহজ ভ্যালু দিছি, কোনো দশমিক টশমিক দেই নেই, তাড়াতাড়ি গুণ করো।
19,320 জুল। 19,320। বাকিরা একটু বলো, শুধু নাফি বলতেছো। সুনান, তোমার কত আসছে? আর করতেছি। জলদি করো, ক্যালকুলেটর ভ্যালু বসাও, হাতে কলমে করতে হবে না তো, আমাদের তো ক্যালকুলেটর পারমিশন আছে। তারপর হচ্ছে তোমার সৌদ, আরসিসি কত আসছে? জি ভাই। করো করো, জলদি করো। কার্বোহাইড্রেটের জন্য 4 দিয়ে গুণ দিবা, প্রোটিনের জন্য 4 দিয়ে, ফ্যাটের জন্য 9 দিয়ে গুণ দিবা। ওইটা হচ্ছে 25 গ্রামের জন্য, তাহলে 1 গ্রামে কত, 1 কেজিতে কত ক্যালোরি পেয়ে যাবা। পরে ওইটাকে 4.2 দ্বারা গুণ দিবা, তাহলে হিট পেয়ে যাবা, শেষ। ঠিক আছে, তাহলে আমরা করি, আসো। এত স্লো হইলে হবে, তোমরা বলো তো। ভাই 19,320 কি হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ভ্যালুগুলা ঝটপট উনিশ বলো। হাজার তিনশো তাহলে 15-এর সাথে 4 গুণ দিব, তাই তো? কত হবে বলো? ষাট 60। 7-এর সাথে 4 দ্বারা গুণ দিব, কত হবে? 28। আঠাশ 3-এর সাথে 9 দ্বারা গুণ দিব, কত হবে? সাতাশ 27। সাতাশ প্রত্যেকটার ইউনিট কি লিখবো বলো তো? 60 এটা কি, কিলো ক্যালোরি বা ফুট ক্যালোরি? কিলো ক্যালোরি। বা ফুট ক্যালোরি। আচ্ছা, তারপর সবগুলাকে যোগ দিব, কত আসে? 115 কিলো ক্যালোরি, তাই তো? হ্যাঁ। তো এটা হচ্ছে 25 গ্রামের জন্য, তাহলে 25 গ্রামে 115। একেতে পাবা হচ্ছে 115 ডিভাইডেড বাই 25, ইন্টু আমার চাইছে 1 কেজি, মানে 1000। 1000 দ্বারা গুণ দিবা, তাহলে 115 ইন্টু, একটু মিউট রাখো, বাচ্চাদের সাউন্ড আসতেছে। তাহলে 115 ইন্টু 1000 ডিভাইড বাই 25 কত আসে বলো তো, তোমাদের কত আসছে? হুম? 4600। 4600 চার হাজার কিলো, ছয়শো 4600 কিলো ক্যালোরি, বাট আমার চাইছে হচ্ছে হিট প্রোডাকশন। তার মানে আমার আবার 4.2 দ্বারা গুণ দিতে হবে, তাই না? কারণ 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 জুল। তাহলে এটা কত আসে? এটার সাথে যদি তুমি 4.2 দাও, উনিশ উনিশ হাজার হাজার তিনশো তিনশো বিশ তিনশো বিশ 19,320 কিলো জুল। অনেক এক্সেসিভ ভ্যালু, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে একটা ম্যাথ আমরা দেখলাম, ঠিক আছে, যে ভ্যালু বের করতে বলবে, এটা আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সেকেন্ড ম্যাথ, সেটা হচ্ছে বিএমআর বের করতে হবে আমাদের। একটা জিনিস খেয়াল করো, তুমি যে সবসময় দৌড়াদৌড়ি করার জন্য যে এনার্জি লাগে এমন না, আমাদের শরীরে একটা পাম্পিং অর্গান আছে, সবসময় এরকম পাম্প করে। বলো তো এটার নাম কি? হার্ট স্যার। হার্ট। তারপর হচ্ছে এই যে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে, একটা অর্গান করতেছে, অর্গানটার নাম কি? লাংস। তারপর হচ্ছে তোমার শরীরে প্রতিনিয়ত কি হচ্ছে, অর্গানগুলার মুভমেন্ট হচ্ছে, রক্ত চলাচল করতেছে, সব জায়গায় কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, কিডনি তার কাজ করতেছে, কিডনি ফিল্টার করতেছে, ফিল্টারের মতো কাজ করতেছে, এই যে ভিতরে যে কাজগুলো চলতেছে, এটার জন্য এনার্জি লাগবে না? এগুলো তো একটা মেশিন, ধরো তুমি যদি একটা মেশিনের সাথে কম্পেয়ার করো, কি লাগবে? ব্যাটারি লাগবে বা এনার্জি লাগবে। এটাই বলছে বিএমআর, যে রেস্টিং স্টেজে তুমি যখন কোনো দৌড়াদৌড়ি করো না, ধরো ঘুমায় আসো বা শুয়ে আসো, ঠিক আছে, কয়টা আওয়ার্সে তুমি ঘুমায় আসো, কোনো পরিশ্রম নাই, কিন্তু এনার্জি ঠিকই খরচ হচ্ছে। কেন? কারণ তোমার হার্ট পাম্প করতেছে, লাংস কাজ করতেছে, কিডনি কাজ করতেছে, ভিতরে অনেক কাজ চলতেছে। তো রেস্টিং স্টেজে যে এনার্জিটা প্রয়োজন সেটাই হচ্ছে বেসাল মেটাবলিক রেট, অথবা বিএমআর। ঠিক আছে, তার মানে এনার্জি রিকোয়ার্ড অর এক্সপেন্স এক্সপেন্ড হুইচ, মানে রেস্টিং স্টেজে যেটা হবে আর কি, ঠিক আছে, এট দ্য রেস্টিং স্টেজ ইজ কল্ড পিএমআর, শেষ। ফর্মুলা কি? ফিমেলের জন্য একটা, মেলের জন্য একটা। ফর্মুলাটা প্রশ্নে বলে দিতেও পারে, নাও দিতে পারে, বলা যায় না। সো এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। মেইলের ক্ষেত্রে আমরা কি করব? 66 প্লাস 30,
13.7 ইন্টু ওয়েট ইন কিলোগ্রাম, ইউনিট লাগবে। ওয়েট যদি পাউন্ডে দেওয়া থাকে কিলোগ্রামে নিতে হবে। 5 ইন্টু হাইট ইন সেন্টিমিটার, তোমার যদি 5 ফুট 10 ইঞ্চি দেওয়া থাকে এটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। ফুট থেকে ফার্স্টে ইয়াতে আসবা, ইঞ্চিতে আসবা, ইঞ্চি থেকে পরে সেন্টিমিটারে আসবা, এগুলো তো পারো। পরে হচ্ছে 6.8 থেকে হচ্ছে বয়সটাকে বছরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে একটা করো। আমি তোমাকে বললাম বিএমআর হচ্ছে ধরো একটা মেইলের ক্ষেত্রে, লেখো ওয়েট হচ্ছে 50 কেজি, হাইট হচ্ছে লেখো 5 ফুট 5 ইঞ্চি, তারপর এইজ লিখো 15 বছর, এবং সে হচ্ছে একজন মেইল। তার বিএমআর কত? ঝটপট করো ঝটপট, ক্যালকুলেটর ভ্যালু বসাও। মেইলের ক্ষেত্রে হচ্ছে 66। আহ, 5,500, 556.5। আচ্ছা, তাহলে আমরা করি দেখো। 66 প্লাস 13.7 ইন্টু ওয়েট ইন কিলোগ্রাম, ওয়েট কত দেওয়া আছে? 50 কেজি দিলা, প্লাস 5 ইন্টু হাইট ইন সেন্টিমিটার, তাহলে আমার দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি, তো এটাকে ফার্স্ট আমার ইঞ্চিতে নিতে হবে। তো 5 ফিটে কয় ইঞ্চি? 5 বারং 60 ইঞ্চি, আর এখানে আছে আরো 5, তাহলে কত? 65 ইঞ্চি। এখন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার বলো? 2.54। 2.54 নাকি 37? হ্যাঁ, 2.54, ঠিক আছে। তাহলে 2.54, তো এই 2.54 এর সাথে এখন 65 গুণ দাও, কত আসছে? নাফি বলো না কেন, কত আসছে? একশো স্যার আমি পঁয়ষ ডিরেক্টলি করে দিছি স্যার। ও আচ্ছা, ডিরেক্ট ভ্যালু বসে দিছো, আচ্ছা ভেরি গুড, ওকে। 165.1, কিন্তু পরীক্ষায় আবার ডিরেক্ট করো না, হ্যাঁ। আচ্ছা, তো 5 ইন্টু 165.1 সেন্টিমিটার। আচ্ছা, প্লাস, সরি প্লাস না, এবার মাইনাস। মাইনাস, এই যে মাইনাস দিলাম, ফর্মুলার মাইনাস। 6.8 ইন্টু এইজ, এইজ কত দিছি আমি? 15 বছর। এখন ভ্যালু যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ। এই বাকিরা কি বুঝতেছো, নাকি শুধু হ্যাঁ হু বলে যাচ্ছ? এমন অনেকে আছে যে ক্লাসে কিছু বুঝে না, কিন্তু ভাবে যে বাকিরা কি বলবে, বাকিরা কি ভাববে, এই জন্য বলি না যে ভাইয়া বুঝি নাই। এগুলা করা যাবে না, ঠিক আছে? একসাথে পড়তে আসছো, সো নিজেরা নিজেরা কোনো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবা যে ভাই এটা বুঝি নাই, আরেকবার বুঝাই দেন, দরকার হলে 100 বার বুঝাই দিব। ঠিক আছে, তারপরেও দ্বিধাবোধ করবা না, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা আমাদের টাইমেও হইতো যে বাকিরা কি ভাববে, বা বাকিরা বিরক্ত হবে যে এই ছেলেটা এত প্রশ্ন করে, এগুলো ভাবা যাবে না। ঠিক আছে, তুমি পড়তে আসছো, তোমারটা তুমি আদায় করে নিয়ে যাবা। বাকিরা বুঝছো কিনা বলো, না তো বলো আরেকবার বুঝাই দিই। বুঝছি আচ্ছা, ভাই। ওকে, ঠিক আছে। তো এখন বিএমআরটা দিয়ে আমরা কি করতে পারি? এক, এটা হচ্ছে আমার রেস্টিং স্টেজে কতটুকু লাগতেছে, এটা আমরা জানতে পারি। দুই, তোমার সারাদিনে কতটুকু ক্যালোরি ডিমান্ড সেটাও তুমি জানতে পারবা। দুইটা জিনিস জানতে পারবা কিন্তু, রেস্টিং স্টেজেরটাও জানতে পারবা, রেস্টিং ছাড়া বাকিটাও জানতে পারবা। কিভাবে? এটা তো রেস্টিং পাইছো, ধরো এই মহিলাটা আসছে হচ্ছে 1699 আসছে তার রেস্টিং স্টেজে, সে ঘুমাইলে কতটুকু তার খরচ হচ্ছে তার শরীরে। তো সে যদি এখন হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে তখন তার কতটুকু খরচ হবে সেটাও আমরা জানতে পারবো। কি দ্বারা? একটা সংখ্যা দ্বারা গুণ দিতে হবে। এটাই হচ্ছে এই চার্টে দিছে দেখো। যদি সে নট ওয়ার্কিং হয়, ধরো আজকে হলিডে, তোমার কলেজে ছুটি, কোনো কাজ টাজ নাই, তখন তুমি তোমার বিএমআর কে 1.2 দ্বারা গুণ দিবা। সেটা হচ্ছে তোমার ওই দিনের ক্যালোরি ডিমান্ড। তারপর লাইট ওয়ার্কিং, হালকা পাতলা কাজ হচ্ছে, তখন 1.372। ধরো ক্লাস 12-এর কথা, কোনো কাজ, কোনো কাজ নাই, খালি অর্ডার দেয়। তারপর হচ্ছে ওয়ার্কিং সাফিসিয়েন্ট প্লেইং হইলে 1.55। তারপর এভরিডে প্রতিদিন খেলাধুলা করলে 1.7। এবং যদি হার্ড ওয়ার্কিং সাফিসিয়েন্ট জাম্পিং রানিং প্লেইং হয় তাহলে 1.9, অলমোস্ট 2। দুই দ্বারা গুণ দিতে হয় বিএমআর কে। 1.9 মানে কি? অলমোস্ট 2, মনে রাখবা।
ডাবল। ধরো এই মহিলার আসছে 1699, সে যদি ক্যারেট হয়, মানে তার অনেক হার্ড ওয়ার্কিং হচ্ছে, তাহলে তার ক্যালোরিকে জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিবা মনে মনে। আর যদি ভ্যালু বের করতে যাও 1.9 দ্বারা গুণ দিবা। ঠিক আছে? তাহলে যারা অ্যাথলিট, ঠিক আছে, এই লাস্টের অপশনটা হচ্ছে অ্যাথলিটদের জন্য। অ্যাথলিট বা হার্ড ওয়ার্কিং যারা, বা তোমরা, তোমাদের জন্য হচ্ছে বিএমআর কে 1.9 দ্বারা গুণ দিবা। শেষ। আচ্ছা, কিংশুক একটু মিউট রাখো। তো বিএমআরটা কিসের উপর ডিপেন্ড করে? ফর্মুলা দেখে বলো তো। ফর্মুলাতে আমরা তিনটা জিনিস বসাইছিলাম না? বয়স বসাইছিলাম, হাইট বসাইছিলাম, তারপর হচ্ছে তোমার আরেকটা জিনিস বসাইছিলাম। তো তিনটা জিনিস এখানে: সেক্স, সে মেল নাকি ফিমেল, তারপর আছে এইজ, বয়স কত, বডি স্ট্রাকচার, এবং ফুড হ্যাবিট। এগুলোর উপর ডিপেন্ড করতেছে তার বিএমআর কেমন হবে। তো এই বিএমআরটা আমাদের শরীরে 60 থেকে 70% এনার্জি প্রোডাকশনটা কন্ট্রোল করতেছে। এটা এমসিকিউতে আসে। স্টার্ট দাও। বিএমআর 60 থেকে 75% এনার্জি কন্ট্রোল, মানে এনার্জি, কতটুকু এনার্জি প্রডিউস করা লাগবে সেটা কন্ট্রোল করতেছে। ঠিক আছে, এগুলো জাস্ট ভ্যালুগুলো মুখস্থ করে যাও। খাবার কন্ট্রোল করবে হচ্ছে আমাদের 10 থেকে 12% এনার্জি, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের কন্ট্রোল করবে হচ্ছে 20 থেকে 30% এনার্জি। ঠিক আছে? আচ্ছা, বয়স বাড়ার সাথে সাথে বিএমআর কমবে। ইম্পর্টেন্ট। বয়স বাড়লে আস্তে আস্তে বিএমআর কমে যাবে, স্বাভাবিক, সবকিছু উইক হয়ে যাবে না। এখন তোমার শরীরে যেরকম হার্ট পাম্প করতেছে এই বয়সে, একজন বৃদ্ধ মানুষের হার্ট তো ওইভাবে পাম্প করবে না, বা মেটাবলিজম তো তার শরীরে এমন ভাবে হবে না। আস্তে আস্তে হবে, উইক হবে, হরমোন এনজাইম নাই, কমে যাবে। তার মানে কি বিএমআরও কমে যাবে। এই জন্য বয়স বাড়লে কি হয়, বিএমআর কমে যায়। লাস্ট ম্যাথ আমাদের বিএমআই। বিএমআই এর ফুল ফর্মটা কি দেখো: বডি মাস ইন্ডেক্স। মাস মানে ভর। আমাদের শরীরে যা ওজন, ওজন না সরি, মানে যতটুকু জিনিসপাতি আছে এগুলোকে আমরা ভর বলি, তাই তো? ওজন তো আবার ফিজিক্সে আলাদা পড়বা। আচ্ছা, তো বডি মাস ইন্ডেক্স কি? একটা মানুষ কেমন, তার শরীরের স্ট্রাকচার কেমন হাইট অনুসারে। অনেকে দেখবা হচ্ছে হাইট কম, মোটা বেশি। অনেকে দেখবা অনেক চিকন লম্বা, অনেকে আছে একদম ফিট। এই জিনিসটা আমরা বের করব হচ্ছে বিএমআই দ্বারা, তার বিএমআই ঠিক আছে কিনা। ঠিক আছে? কলেজেও দেখবা যারা ওভারওয়েট, ওদের বিএমআইটা বের করে ওদেরকে এক্সট্রা ডায়েটে দেয়, তাই না? আন্ডার ডায়েটে রাখে, বা এক্সট্রা তোমার ইডি দেয়, এরকম করে দেয় কিন্তু। আচ্ছা, সো বিএমআই এর ফর্মুলা কি? দেখো, কেজি পার মিটার স্কোয়ার। কেজি পার মিটার স্কোয়ার। তো তোমার বিএমআইটা, এই কেজি পার মিটার স্কোয়ার হিসাবটা বের করে তুমি যদি দেখো তোমার বিএমআই এর ভ্যালু আসছে 18.5-এর নিচে, তাহলে বুঝো সে আন্ডারওয়েট। আন্ডারওয়েট, দুর্বল। তো আইডিয়ালটা কত? আইডিয়াল হচ্ছে 18.5 থেকে 24.9। স্টার দিয়ে রাখো। 18.5 থেকে 24.9, কিন্তু 24.5 না। 18.5 থেকে 24.5 না, 24.9। তাহলে 24.9 এখানে শেষ হয়েছে। তাহলে আবার 25 থেকে শুরু। তাহলে 25 থেকে আবার 29.9। তাহলে 29.9 শেষ হয়েছে, মানে কি 30 থেকে শুরু, তাহলে আবার 30 থেকে শুরু। 30 থেকে 34.9, মানে 4.9 করে আগাবা। তাহলে 34.9 শেষ হয়েছে, তাহলে 35 শুরু হবে। আবার 35 থেকে 39.9, এরপরে 40-এর চেয়ে above। এই হচ্ছে ভ্যালুগুলা মুখস্থ কিভাবে করবো বলতেছি, ভ্যালুগুলা। আর তোমার ইন্টারপ্রিটেশনটা কি? 40-এর বেশি হইলে হচ্ছে এক্সট্রিম ওবিসিটি, একদম বাজে অবস্থা। ঠিক আছে? 18.5-এর নিচে আন্ডার ওয়েট। আইডিয়াল হচ্ছে 24.9 পর্যন্ত। 25 থেকে 29.5 হচ্ছে ওভার ওয়েট। ওভার ওয়েটের পরেই হচ্ছে ওবিসিটি স্টার্ট। এই যে ওবিসিটি, ওবিসিটি, ওবিসিটি। ওবিসিটি মানে ওভার ওয়েটের চেয়েও বেশি যারা মোটা। ফার্স্ট স্টেজ অফ ওবিসিটি হচ্ছে দেখো 30 থেকে 34.5, 34.9। এরপরে সেকেন্ড স্টেজ, এরপরে এক্সট্রিম ওবিসিটি। এক্সট্রিম ওবিসিটির নাম আরেকটা লিখে রাখো, মরবিড ওবিসিটি। মরবিড, MORBID, মরবিড ওবিসিটি। তাহলে আমরা একটা হিসাব করি। আচ্ছা, হ্যাঁ লাবিব, তোমার ওয়েট বলো তো কত? কত কেজি তুমি? স্যার 57। 57 কেজি। আচ্ছা, আর তোমার হাইট কত? 5 ফিট কত? 5 ফুট 6। 5 ফিট 6 ইঞ্চি। এই 5 ফিট 6-কে এখন আমাদের নিতে হবে হচ্ছে মিটারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বসাও। ফার্স্টে কিভাবে বসাবা? সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটারে নিলে সবচেয়ে ইজি। বা তাহলে 5 ফিট 6 ইঞ্চিকে সেন্টিমিটারে নত কত আসে দেখো।
বা মিটার থেকে আমরা ইঞ্চিতেই চলে যাই, ঠিক আছে? আমরা জানি কি 1 মিটার সমান সমান হচ্ছে 39.37 ইঞ্চিস, তাই তো? তাহলে এখন 5 ফিট 6 ইঞ্চি, টোটাল কত ইঞ্চি হয়? 66 ইঞ্চি, তাই তো? তাহলে হচ্ছে 39.37 যদি হয় 1 মিটার, তাইলে এক হবে হচ্ছে 39.3, 1/39.37, আর হচ্ছে 66 কত? তাহলে 66-কে 39.3 দ্বারা ভাগ দাও, কত আসে? 1.68 মিটার। এই হিসাবটা বুঝতে পারতেছো? ফর্মুলা এটা, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, 39.37, এবার মনে রাখবো 39.37 ইঞ্চি, বা 3/7, উচ্চারণের সময় 3/7। তো এখন ওর হাইট বলছে 5 ফিট 6 ইঞ্চি, তো এটাকে আমি কি করছি, ইঞ্চিতে নিয়ে গেছি। তো 5 ফিট মানে কি, 1 ফিটে 12 ইঞ্চি। তো 5 × 12 = 60, আর হচ্ছে আরো 6, তার মানে 66 ইঞ্চি ওর হাইটটা। তো আমরা জানি কি 39.37 ইঞ্চিতে 1 মিটার, তাহলে 1 ইঞ্চিতে কত, 66 ইঞ্চিতে কত? তাহলে আমাদের আসছে হচ্ছে 1.68 মিটার। হ্যাঁ, 1.68 মিটার। ওকে, তাহলে এখন ভ্যালু বসাও কেজি পার মিটার স্কোয়ারে। তাহলে 57 ÷ 1.68 স্কোয়ার, কত আসে বলো? 20.19। আচ্ছা দাঁড়ো, তাহলে 57 ÷ 2.8224, 20.19। তো ওর লাবিবের বিএমআই আসছে হচ্ছে 20.19। তাহলে বলো তো ওটা কোথায় আছে, ও কোন স্টেজে আছে? এইটাতে, তাই না? তার মানে কি আইডিয়াল স্কেল ফর গুড হেলথ, মানে ওর স্কেলটা আইডিয়াল। ঠিক আছে, একদম পারফেক্ট, কিন্তু 18 আর 24-এর একদম মাঝখানে 20। ঠিক আছে, ওকে। তোমরা একটা করো, তোমরা করো হচ্ছে 50 কেজি, আর হচ্ছে হাইট দিলাম আমি 5 ফিট 3 ইঞ্চি, বের করো। ভাইয়া 19.53। 19.53, বাকিরা একটু বলো। তোমরা মানে ব্যাকগ্রাউন্ডে গেম টেম খেলতেছো মনে হয় নাকি? এগুলো আমরাও করতাম, ক্লাস চলতো একদিকে, ব্যাকগ্রাউন্ডে আমরা গেম খেলতাম। যাই হোক, গেম টেম পরে খেলো, ক্লাসে একটু মনোযোগ দাও। ভাই 19.53 হবে। হ্যাঁ ওকে, মাত্র দুজন বলছে, বাকিরা গেম খেলতেছো। 19.53। 19.5। ওকে, তো কিভাবে করব? এই যে সেম, আমাদের হাইট দেওয়া আছে, এটাকে আমাদের নিতে হবে কি, মিটারে নিতে হবে, কারণ ফর্মুলা মিটার স্কোয়ার। তো 5 ফিট 3 ইঞ্চি মানে হচ্ছে 5 × 12 = 60, আর 3 = 63 ইঞ্চ। আমরা জানি 39.37 বা 39.37 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 মিটার। সুতরাং 1 ইঞ্চিতে হচ্ছে 1/এত, আমার দরকার হচ্ছে কত ইঞ্চি, 63 ইঞ্চি। 63, তাহলে 63-কে হচ্ছে আমরা 39.37 দিয়ে ভাগ দিব, কত আসে বলো? ওয়ান 63 পয়েন্ট সিক্স 1.6, হ্যাঁ 1.6 আসছে, এটা কি মিটার আসছে। তো এখন কেজি পার মিটার স্কোয়ার, তার মানে ফর্মুলা হচ্ছে 50 ÷ 1.6 হোল স্কোয়ার। তাহলে 1.6 মানে হচ্ছে 2.56, তাহলে 50 ÷ 2.56, তাই তো? কত আসছে তোমাদের? 19.53 এমনই আসবে, ঠিক আছে। তার মানে কি ও কিসে আছে, ও সেম আইডিয়াল স্কেলে আছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের 3টা ম্যাথ গেল। এখান থেকে আর তেমন কিছু নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা আবার ডিজিজে ফেরত চলে যাই। 1 নাম্বার দেখো হচ্ছে গয়টার, গয়টার বাংলা হচ্ছে গলগণ্ড।
তো গলগণ্ড কেন হয়? এই যে দেখো এই মানুষটাকে দেখো গলগণ্ড। আমাদের এই গলার মধ্যে, এটা ধরো গলা, এই গলায় একটা গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? আমরা ওই যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড অনেকগুলো পড়ছিলাম না, স্যালাইভারি গ্ল্যান্ড, স্টমাক, তারপরে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড, এরকম এইখানে গলার মধ্যে একটা গ্ল্যান্ড থাকে আমাদের, এই যে এখানে। সবাই এই যে গলায় হাত দাও, মাঝখানে এখানে অ্যাডামস অ্যাপল থাকে না? ছেলেদের দেখবে একটু উঁচা হয়ে থাকে, একটা হাড্ডি বের হয়ে থাকে, অ্যাডামস অ্যাপল। ওইখানে হচ্ছে তোমার কি থাকে? থাইরয়েড বা ক্রিকট কার্টিলেজ থাকে। সো এই যে থাইরয়েড যে গ্ল্যান্ডটা, এই জায়গাটা যদি ফুলে যায়, এই গ্ল্যান্ডটা যদি ফুলে যায়, তখন হচ্ছে এরকম, দেখো কত বড় হয়ে গেছে এই জায়গাটা। এটার কারণে এই যে গয়টার হয় এমন না, থাইরয়েডটা অন্য কারণেও ফুলতে পারে। তো গয়টার হবে কখন? যখন তার এই থাইরয়েড গ্ল্যান্ডটাও ফুলবে এবং তার আয়োডিনের অভাব হবে। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ দ্য গোয়াটার। অন্যতম কারণ হচ্ছে আয়োডিনের অভাব। তাহলে এখন বলো, আয়োডিনের অভাব কাদের হয়? নর্থ বেঙ্গল নাকি সাউথ বেঙ্গল? নর্থ নর্থ বেঙ্গল। বেঙ্গল। নর্থ নর্থ বেঙ্গলদের বেশি। বেঙ্গল। ঠিক আছে, এই যে নর্থ বেঙ্গল এবং হিলি এরিয়াস, কারণ এখানে তো সমুদ্রের পানি নেই, তাই না? কারণ এই জায়গায় তোমার যে খাবারগুলো উৎপাদন হয় এগুলা আয়োডিনের অভাব থাকে। আচ্ছা, তাইলে আমরা গয়টা শিখলাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং হবে এবং ডেফিসিয়েন্সি অফ আয়োডিন হবে, দুইটা মাস্ট বলতে হবে। আচ্ছা, 2 নম্বর ডিজিজ দেখো, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা রোগ, ছোটবেলা থেকে পড়ে আসছো। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখো শব্দটা দেখো, রাতকানা মানে কি? রাতে দেখতে পায় না। এখন রাতে মানে কি? দেখো, অন্ধকারে দেখতে পায় না, সহজ কথা, অন্ধকারে দেখতে পায় না। আমাদের চোখে একটা অংশ, আচ্ছা কিংশুক একটু মিউট রাখো। হ্যাঁ, তো আমাদের চোখে রেটিনা নামে একটা পার্ট আছে, সবাই জানো? রেটিনা, রেটিনা নামে একটা পার্ট আছে। এই রেটিনা হচ্ছে, এই রেটিনার মাধ্যমে আমরা মেনলি কিন্তু দেখতে পারি। এই যে আশপাশে যত আলো আছে, তুমি যে এখন ফোনের দিকে বা ল্যাপটপের দিকে তাকায় আছো, এই লাইট গুলো যে তোমার চোখে পড়তেছে, এটা আলটিমেটলি রেটিনাতে যাবে, চোখের একদম ভিতরে। ধরো এটা হচ্ছে চোখ, ঠিক আছে, এটা হচ্ছে চোখ। তো এই চোখের মধ্যে যে লাইট গুলা ঢুকতেছে, এই যে লাইট গুলা ঢুকতেছে, সবগুলো আলটিমেটলি রেটিনাতে যাবে, এখানে রেটিনা আছে। তো এই যে রেটিনাতে গেল, এই রেটিনাতে দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে রড আর একটা কোন। দেখো, একটা রড আর একটা কোন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খাতায় তুলো। রডের কাজ কি? রডের কাজ লেখা হচ্ছে ডিম লাইট ভিশন। ডিম লাইট ভিশন মানে অন্ধকারে দেখতে হেল্প করে। আর কোনের কাজ হচ্ছে লেখো লাইট ভিশন বা ব্রাইট ভিশন, লেখো ব্রাইট ভিশন, ব্রাইট লাইট ভিশন মানে আলোতে। ধরো তোমার রুমে এখন লাইট জ্বালায় রাখছো, এখন কি আলো হয়ে আছে না? তাহলে এখন তুমি কোনের কারণে দেখতে পারতেছো, ঠিক আছে? আর যখন রুমটা অন্ধকার করে দিবা রাত্রেবেলা, ধরো সন্ধ্যার পরে রুম অন্ধকার করে দিছো, তারপরে দেখবে হালকা একটু দেখতে পারতেছো, রড সেলের কারণে। ওটা ডিম লাইট ভিশনে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বলো, সে যেহেতু অন্ধকারে দেখতে পারতেছে না বা রাতে দেখতে পায় না, তাইলে তার কোন সেলটা নষ্ট হয়ে গেছে? রড রড নাকি, সেল। রড নাকি কোন? হ্যাঁ, রড সেল, ঠিক আছে। দেখো, রড সেলস অফ দ্য আইজ গেট ড্যামেজড, ঠিক আছে? এই লিঙ্কের টাইম শেষ, আমি একটা দিতেছি, ওটাতে জয়েন করো, বেশিক্ষণ লাগবে না।